লাগামহীন করোনা, সীমান্ত জেলায় বাড়ছে মৃত্যু। বড় বিপর্যয়ের শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের, নিয়ন্ত্রণে পুরো দেশ লকডাউনের চিন্তা। রোগীর ধারণের জায়গা নেই সীমান্তের হাসপাতালগুলোতে, আইসিইউর জন্য হাহাকার। 7 লকডাউন জেলায় যাতায়াত চলছেই, ঢাকা বিচ্ছিন্ন রাখতে কড়াকড়ি। বাংলাদেশের উন্নয়ন ম্যাজিক নয়, আওয়ামী লীগ সরকারের পরিকল্পনার ফসল। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী সবার টিকা নিশ্চিতের প্রত্যয়। জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব ঠিক জায়গাতেই ফিরছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে আলোচনায় বসার আহ্বান সিএসি। সম্রাট ও পার্থ বণিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদকের চিঠি। পরিমণির মামলার অভিযোগপত্র শিগগিরই, নাসির অমি 5 দিনের রিমান্ডে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক দলীয় প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত, বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 13 বাংলাদেশি। এবং জিম্বাবুয়ের সফরকে ঘিরে 3 ফরম্যাটে দল ঘোষণা বিসিবির। সুপার লিগে মোহামেডানকে হারিয়ে শেখ জামালের জয়। ইউরোতে আজ লড়বে হাঙ্গেরি ও জার্মানি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ, নিউজ 24 রাতের 10টার সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমরা দুজন, আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় করোনার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে শুধু খুলনা বিভাগেই মারা গেছে 36 জন, আর এই সপ্তাহের ব্যবধানে আবারও রাজশাহীতে 18 জনের প্রাণ কেড়ে নিয়েছে অতিমারী করোনা। এমন পরিস্থিতির পেছনে লকডাউন বাস্তবায়নের সমন্বয়হীনতা আর সঠিক পরিকল্পনা না থাকাকে দায়ী করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা ডেল্টা ধরন সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ায় বড় ঝুঁকিতে এখন ঢাকা। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রতিটি জেলায় সংক্রমণের হার 20% উপরে গেলে আবারও লকডাউন হবে গোটা দেশ। আরিফিন শাকিলের প্রতিবেদন। স্বজন হারানোর তালিকা ক্রমে দীর্ঘ হচ্ছে সীমান্তবর্তী বিভিন্ন জেলায়। গেল 1 মাসের মধ্যে প্রতিদিন কোনো না কোনো বাড়িতে কান পাতলে শোনা যায় প্রিয়জন হারানোর আর্তনাদ। গত 24 ঘন্টায় এক রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 18 জন, আর খুলনা বিভাগে সংখ্যাটা 36, যা রীতিমতো ভয় দড়িয়ে দেওয়া তথ্য। তালিকায় খুব পিছিয়ে নেই চট্টগ্রাম। সব মিলিয়ে 29 এপ্রিলের পর একদিনে দেশের সর্বোচ্চ মৃত্যু 85 জন। মারা যাওয়াদের তালিকায় সবচেয়ে বেশি 60 বছর বয়সীরা। শনাক্তের হিসেবে প্রতিদিন বিভাগওয়ারি হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় পরীক্ষার বিপরীত রোগী শনাক্তের হার 20.27%। ঢাকায় এখনই লকডাউন দেওয়ার পরামর্শ দিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী বলেন, করোনা রোগীদের আইসোলেশন নিশ্চিত করা আর আক্রান্ত এলাকায় পরীক্ষার সংখ্যা বাড়ানো না হলে সংক্রমণ কমানো যাবে না। এই ভাইরাসকে প্রতিরোধে নানা জায়গায় লকডাউন দেয়া হয়েছে, কিন্তু আমরা দেখছি শৈথিল্যের কারণে সেসব লকডাউন সঠিকভাবে পালন হচ্ছে না। ফলে ভাইরাসের অগ্রগতিকে থামানো যাচ্ছে না। এমন অবস্থায় দেশের অন্তত 45টি জেলা সহ রাজধানী এখন ঝুঁকির মুখোমুখি। রাজধানীর যে অঞ্চলগুলিতে করোনা প্রবণ বেশি এবং যেখানে আক্রান্তের সংখ্যা বেশি, সেই সব অঞ্চলকেও লকডাউনের মধ্যে আনার প্রয়োজনীয়তা হতে পারে। নতুন নতুন এলাকার সংক্রমিত হতে থাকলেও এখনই গোটা দেশে লকডাউন দেওয়ার চিন্তা নেই জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পরিস্থিতি আরো নাজুক হলে ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে লকডাউনের পরিস্থিতি তখনই দিতে হবে যদি প্রায় সমস্ত উপজেলাতে এবং জেলাতে দেখা যায় সংক্রমণের মাত্রা প্রায় 15 থেকে 20% বেশি হয়ে যাচ্ছে। আমাদের ঢাকামুখী রোগী আসার সম্ভাবনা ছিল, সেই স্থানটাকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে ঢাকার ভিতরে লকডাউন তার জরুরি প্রয়োজন হবে না। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতি জটিল হচ্ছে সীমান্ত শহরগুলোয়, বিশেষ করে হাসপাতালগুলো এখন রোগী ধারণ ক্ষমতার শেষ প্রান্তে। অনেক হাসপাতালে সাধারণ ওয়ার্ডগুলোকে করোনা ইউনিটে রূপান্তর করা হচ্ছে। এসব করেও পরিস্থিতি কতটা সামাল দেওয়া যাবে তা নিয়েও সংশয় থেকে যাচ্ছে। এদিকে সংকটাপন্ন রোগীর জন্য আইসিইউ এর জন্য চলছে হাহাকার। লকডাউনের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় এই সংশয় তৈরি করছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
উত্তরের সবচেয়ে ভরসার হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকালের আগ পর্যন্ত 24 ঘন্টায় নতুন 60 জন ভর্তি হন। একই সময়ে মারা যান 16 জন। ভর্তি হওয়াদের মধ্যে 73% বেশি রোগী রাজশাহীর। হাসপাতালের পরিচালক জানান, পরিস্থিতি সামলাতে একের পর এক সাধারণ ওয়ার্ডকে করোনা ইউনিটে রূপান্তর করা হচ্ছে। আমরা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি এবং আমার মনে হচ্ছে যে আমরা একটা ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সঠিক সময়ে সঠিক কাজটা আমরা করতে পারিনি। সেজন্য আজকে আমাদের করোনা রোগীর সংখ্যা এভাবে বেড়ে গেছে। পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ খুলনায়। ডেডিকেটেড করোনা ইউনিটে এখন ধারণ ক্ষমতার 1.5 গুণ রোগী। প্রতিদিন রোগীর সংখ্যাও বাড়ছে। নতুনদের জায়গা দিতে এরই মধ্যে 70 শয্যার সাধারণ ওয়ার্ড খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই হাসপাতালে সবচেয়ে বেশি সংকট চিকিৎসকের। আমার যে জনবল 100 বেডের জন্য করা ছিল, সেই জনবল দিয়ে 143 জনের সার্ভিস দেওয়া অত্যন্ত দুরূহ পড়েছে এবং সার্ভিস পর্যাপ্ত পরিমাণে যে সকল রোগী আসছেন তাদের পাওয়ার ক্ষেত্রেও দুরূহ হয়ে পড়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন 135 জন। এছাড়া বাড়িতে চিকিৎসা নিচ্ছেন প্রায় 1200। 250 শয্যার হাসপাতালটির পুরোটাই এখন করোনা ডেডিকেটেড করার পরিকল্পনা কর্তৃপক্ষের। মানুষজন স্বাস্থ্যবিধি মানে না, এটার কারণেই হয়তো রোগীটা বেড়ে গেছে। তো আমরা চিকিৎসকরা আমাদের লিমিটেশনের ভিতরে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আগামী দিনগুলিতে হয়তোবা খারাপ পরিস্থিতি আসতে পারে। কুষ্টিয়ায় বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় শনাক্ত রোগীর সংখ্যা 122। হার বিবেচনায় যা 36% উপর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চরম জনদুর্ভোগে শুরু হলো করোনা নিয়ন্ত্রণে রাজধানীকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা। বুধবার সকাল থেকে যানবাহন স্বল্পতায় শত ভোগান্তি সহ্য করে বাড়তি ভাড়া গুনে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন হাজারো যাত্রী। গণপরিবহন না পেয়ে কেউ ট্রাকে, কেউ মোটরসাইকেলে, আবার কেউ ইজি বাইকে চড়ে পাড়ি জমিয়েছেন দীর্ঘ পথ। সেই সাথে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি যোগ করে বাড়তি ভোগান্তি। সজল দাসের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা। গণপরিবহন না পেয়ে দীর্ঘ অপেক্ষায় হাজারো মানুষ। থেমে থেমে বৃষ্টি যোগ করে বাড়তি ভোগান্তি। অফিসগামী মানুষেরা পড়েন চরম দুর্ভোগে। দূরপাল্লার গণপরিবহনের দেখা না মিললেও মোটরসাইকেল, প্রাইভেট কারের বাড়তি উপস্থিতি ছিল মহাসড়কে। তো দেশে যাওয়ার দরকার না, তো মানুষের বাসা কদিন বেরাবো, আর 3 দিন ধরে সব গাড়ি বন্ধ হয়ে গেছে। আমাদের অফিস আদালত তো বন্ধ হয় নাই। আমরা কোথায় যাব? আমরা কিভাবে যাব? অবস্থা ভাই খুবই খারাপ। মানে একটু হয়রানি ছাড়া আর কিছু না। সাধারণ পাবলিক হিসেবে এতটুকু বলতে পারে এটা একটা হয়রানি। লকডাউন দিয়ে যদি কোনো লাভ হইতো, এই যে রাস্তার মধ্যে জনগণ, তো এই লকডাউনের কি মানিয়ে আছে? গণপরিবহন স্বল্পতার কারণে বাড়তি ভাড়া গুনেই গন্তব্যে যান যাত্রীরা। ভাড়া হলে 100 টাকা নিতে আছে, 300 টাকা, 400 টাকা এইভাবে। এখন স্বীকৃতি পাইছে হায়াক্স আর মাইকো। উপরে কোনো করোনা নাই, তো কোনো বাস তো নাই, রিক্সা, অটো রিক্সা কিছু পাওয়া যাচ্ছে না। আর এখন অন্য সময় থেকে ভাড়া অনেক বেশি। অন্য এক মালের গাড়ি আসছিল, বাইরে বইলে একটু করে বেকারত্ব করে তারপরে আসছি, তারপরে এখন টঙ্গী থেকে হাঁটতেছি। একই অবস্থা ছিল গাবতলী, আব্দুল্লাপুর সহ রাজধানীর সব প্রবেশ মুখগুলোতে। চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। যাতে 60% অতিরিক্ত 60%-এর বেশি ভাড়া নিতে পারে এবং অর্ধেক যাত্রী, এই 3টা জিনিস আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আর দূরপাল্লার বাস টোটালি ব্যান। রাজধানীতে দূরপাল্লার গণপরিবহন প্রবেশ বন্ধ থাকলেও চলেছে বাকি সব যানবাহন। বন্ধ ছিল না করোনা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের উপচে পড়া ভিড়। সজল দাস, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন কোনো ম্যাজিক নয়, আওয়ামী লীগ সরকারের পরিকল্পনার ফসল। আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার তিনি একথা বলেন। দেশের সবাইকে টিকার আওতায় আনা হবে জানিয়ে সরকার প্রধান বলেন, গণমানুষ ও তৃণমূলের কল্যাণে একমাত্র আওয়ামী লীগই কাজ করে। শাহালি জয় রিপোর্টে বিস্তারিত। করোনা বাস্তবতায় সীমিত পরিসরে উদযাপিত হলো উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 72 বছরের লড়াই, সংগ্রাম আর গণতান্ত্রিক অভিযাত্রায় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দলটির অর্জনের কথা তুলে ধরে দলের সভাপতি বলেন, দেশের ইতিহাস আর সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। তাই
এ সংগঠনকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। অনেকে অনেক কথা বলেন, কেউ বলে একটা দল হয়ে যাচ্ছে। তো আমরা যদি জনগণের সংগঠন হিসেবে দেখি, তৃণমূল মানুষের দ্বারা গঠিত একটি সংগঠন, সেটা কিন্তু আওয়ামী লীগ। ক্ষমতায় বসে সেই মার্শাল্লাহ জারি অবস্থায় যে দল তৈরি করে, সেটাই একটা হলো বিএনপি, আর পরবর্তী আর একটা হলো জাতীয় পার্টি। তা এখন বিএনপি জাতীয় পার্টি তো জনগণের মধ্যে থেকে উঠে আসে নাই। আওয়ামী লীগ সভাপতি বলেন, জন্মের পর থেকেই দেশের মানুষের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে এই সংগঠন। দেশের মানুষের কথা চিন্তা করে আমরা পরিকল্পনা নিয়েছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা শুরু থেকে এটা চিন্তা করেছি বলেই এবং সেই পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি বলেই তা আমাদের বাস্তবায়ন করতে সহজ হয়েছে, এবং যার জন্য আজকে এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। করোনা বাস্তবতার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে। আমার খুব দুঃখ লাগে, যাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আগেভাগে ভ্যাকসিন দিয়েছি, তাদের 2 ডোজ নেওয়ার পর তারা এখন সমালোচনা করেন। যারা সমালোচনা করছে তাদের বলবো একটু ধৈর্য ধরেন, আমরা দেখেন আমরা কতটুকু কি করতে পারি, তারপরে সমালোচনা করেন। শুধু সরকার নয়, দেশের উন্নয়নে চাই শক্তিশালী সংগঠনও। একথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের মতো সংগঠন আছে বলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এর আগে সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। দলীয় সভাপতি হিসেবেও শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েছিলেন সরকার প্রধান। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে, এই দলে তাদের কোনো ঠাঁই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় নেওয়া 11 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে মর্যাদার সঙ্গে ও নিরাপদে তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে সহায়তার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত 9ম মস্কো সম্মেলনের ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। সেই সাথে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্সের কথাও জানানো হয় ভিডিও বার্তায়। এ সময় প্রধানমন্ত্রী বিশ্বের সবার জন্য করোনা টিকা নিশ্চিত করা সহ 4টি প্রস্তাব তুলে ধরেন। টিকা কূটনীতিতে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, টিকার জন্য উপহার আর ভিক্ষার উপর ভরসা করতে হচ্ছে। বুধবার সকালে রাজধানীর বনানী কার্যালয়ে সময়ের আয়নায় পল্লী বন্ধু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিভিন্ন দেশ থেকে উপহারের 5 থেকে 10 লাখ টিকা পেয়েই স্বস্তিতে আছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের মানুষ করোনা টিকা পাওয়ার বিষয়ে সরকারের সুস্পষ্ট ঘোষণা জানতে চায় বলে মন্তব্য করেন তিনি। সত্য কথা হলো, আমাদেরকে এখন মানুষের উপহারের উপরে আর ভিক্ষার উপরে ভরসা করে বসে থাকতে হচ্ছে। কোনোখান থেকে ভ্যাকসিন আসার কোনো চুক্তি হয় নাই। আমাদের বাজেটে পর্যন্ত ভ্যাকসিনের জন্য কোনো ডেফিনিট ফান্ড রাখা হয়নি। লকডাউন দিয়ে আমাদের মতো দেশে এই ইনফেকশন বন্ধ করা যাবে না। জাতীয় পরিচয়পত্রের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখতে চায় নির্বাচন কমিশন। এজন্য আলোচনায় বসার কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে NID চলে গেলে নির্বাচন কমিশনের কার্যক্রমে অসুবিধা হবে বলেও মনে করেন CAC। তবে জাতীয় পরিচয়পত্র সেবার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে আসাকে যথার্থ বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। সারা দেশে প্রায় 11 কোটিরও বেশি নাগরিকের হাতে ছবি সহ জাতীয় পরিচয়পত্র পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। গত প্রায় 15 বছর ধরে ভোটারদের তথ্য সম্বলিত গুরুত্বপূর্ণ এই পরিচয়পত্র তৈরি, সংরক্ষণ ও বিতরণ করে আসছে কমিশন। সেই নির্বাচন কমিশনের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই জাতীয় পরিচয়পত্র সেবাদান কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের আপত্তি সত্ত্বেও শেষমেশ এ বিষয়ে জারি হয়েছে প্রজ্ঞাপন। প্রজ্ঞাপন জারি হওয়ার পরও প্রধান নির্বাচন কমিশনার বলছেন এ বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন। তো আমরা তো আমাদের অবস্থান বলেছি, আমাদের কি অবস্থান, আমাদের কাছে যেটা পাঠিয়েছে সেটা হলো তারা ওখানে নিয়ে যেতে চায়,
যদি নিয়ে যেতে চাওয়ার পরেও আমাদের সাথে তো তাদের কথা বলতে হবে, আলোচনা করতে হবে কীভাবে নেবে বা না নেবে। তখন আমাদের অবস্থানটা এবার বললাম, আরও আমাদের যুক্তি যেগুলো আছে সেগুলো তাকে তুলে ধরবো। বুধবার দুপুরে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব বিষয়ে জানান সিইসি। বলেন, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর হলে কমিশনের কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। সরকার সিদ্ধান্ত কি নেবে না নেবে সেটা তো পরের কথা। আমাদের অসুবিধা হবে, হয়তো সেটা অসুবিধা হবে, ইনিশিয়ালি কিছুটা ডিসলোকেশন হয়তো আমাদের হবে। এখন পর্যন্ত আমাদের যাকে বলা হয় আনুষ্ঠানিক কোনো পত্রালাপ বা যোগাযোগ বা কাজকর্ম শুরু হয়নি। এমন অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সরকার বুঝে শুনেই জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করছে। এ নিয়ে সমালোচনার কিছু নেই বলেও মনে করেন তিনি। সঙ্গত কারণেই এটা যথাস্থানেই সরকার কর্তৃক নির্দেশনা দিয়েছে, যথাস্থানে আসা। ইলেকশন কমিশন সাধারণত তারা ভোটার লিস্ট তৈরি করে, সেই ভোটার লিস্ট তৈরি করার যত ধরনের সহযোগিতা এই এনআইডি থেকে পাওয়ার সেগুলি তারা পাবেন। এটা সিস্টেমই তাই থাকবে, কাজেই সমন্বয়হীনতা কোনো প্রশ্ন আসে না। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে কারা অধিদপ্তরে কারা বন্দী পোষ্যদের বঙ্গবন্ধু বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন আসাদুজ্জামান খান কামাল। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দেশের আলোচিত ক্যাসিনো কাণ্ডে জড়িত বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুদক। বুধবার দুর্নীতি দমন কমিশন থেকে জানানো হয়, জামিনে থাকা সিলেটের বরখাস্ত ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক ও কারাবন্দী যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার জন্য আবেদন করে দুদক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে সরকার দলীয় খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি। নাসির ও অমির বিরুদ্ধে মাদক মামলার প্রতিবেদন দেয়া হবে শিগগিরই। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা বলেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। এদিকে ওই মামলায় নাসির ও অমিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও মানব পাচার মামলায় পরিমনির বন্ধু অমিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ব্রিফিংয়ে AKM হাফিজ আক্তার আরও জানান, পরিমনির জন্য অভিযোগ সংশ্লিষ্ট থানা দেখবে। এর আগে ফিশিং লিংক ব্যবহার করে ফেসবুকে হ্যাক করা এক প্রতারক মামুন মিয়াকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানান হাফিজ আক্তার। তাকে আদালতে হাজির করলে 2 দিনের রিমান্ড দেন আদালত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক দলীয় প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হলো। নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন 2 বাংলাদেশি নারী। সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 39 থেকে ডেমোক্রেটিক প্রাইমারিতে র্যাঙ্কড চয়েস ভোটে জয়ের পথে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। বিজয়ী হলে শাহানা হানিফই হবেন প্রথম বাংলাদেশি যিনি ডেমোক্রেটিক সহ নিউ ইয়র্কের সিটি কাউন্সিলে জায়গা করে নেবেন। অন্যদিকে নিউ ইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্টের বিচারক পদে প্রাইমারিতে জয়ের অনেকটা দ্বারপ্রান্তে রয়েছেন বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি সোমা সাইদ। এখন শুধু চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষা। তিনি নির্বাচিত হলে শুধু নিউ ইয়র্কে নয়, গোটা আমেরিকায় ইতিহাস গড়বেন। সোমা সাইদ হবেন যুক্তরাষ্ট্রের কোনো আদালতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক। এই নির্বাচনে সিটির 5টি বরোর 3টি বরো থেকে 13 জন বাংলাদেশি আমেরিকান বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে 6টি কাউন্সিল ডিস্ট্রিক্ট থেকে 11 জন, কাউন্টি বিচারক পদে 1 জন এবং ফিমেল ডিস্ট্রিক্ট লিডার পদে আরও 1 জন অংশ নেন। দর্শক, নিউ ইয়র্কের ডেমোক্রেট দলের প্রাইমারি নির্বাচনের সর্বশেষ খবর জানাবেন সহকর্মী সুলতানুর রহমান। এই ডেমোক্রেটিক প্রাইমারিটা নিয়ে শুরু থেকেই অনেক আগ্রহ ছিল ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝেও। এইবার সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি এই নির্বাচনে অংশগ্রহণ করায় ভোটারদের দিক থেকে ব্যাপক সাড়া ছিল এবং অনেক বাংলাদেশি ভোট দিয়েছেন। এবং শাহানা হানিফ এবং সোমা সাইদ বলা যেতে পারে তারা ডেমোক্রেটিক প্রাইমারি জিতলেও তাদেরকে কিন্তু নভেম্বরের 2 তারিখে রিপাবলিকান প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে আসতে হবে। যদিও নিউ ইয়র্ক যেহেতু একটি ডেমোক্রেটিক স্টেট, তাদের ওই নির্বাচনে, নভেম্বরের নির্বাচনে তারা
জয় নিশ্চিত, কারণ ডেমোক্রেটিক স্টেট হওয়ার কারণে। তবে শাহানা হানিফের ক্ষেত্রে তিনি যেহেতু 32% ভোট পেয়েছেন এবং র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে ভোট হওয়ার কারণে এটি হয়তো আরো কয়েক দিন বা কয়েক সপ্তাহ লাগতে পারে আনুষ্ঠানিকভাবে তার ডেমোক্রেটিক প্রার্থিতার নিশ্চয়তা পাওয়ার জন্য। তবে সোমা সাইদ 50% বেশি ভোট পেয়েছেন, ফলে তার প্রার্থিতা বা তার বিজয় একেবারেই চূড়ান্ত। এবং নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে এ নিয়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কারণ এই প্রথমবারের মতো কোন বাংলাদেশি স্থানীয় সরকারের পর্যায়ে ইলেক্টেড অফিসিয়াল হিসেবে নিজেদেরকে বিজয়ী করতে পারলেন। এর আগে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশিরা চেষ্টা করছিলেন, বাট কিন্তু তারা ততটা সফল হননি। ফলে শাহানা হানিফ এবং সোমা সাইদ দুজনই ইতিহাস গড়ছেন। সোমা সাইদ একদিকে মুসলিম নারী এবং বাংলাদেশি হিসেবে তিনি যেমন সিভিল কোর্টে ইতিহাস গড়লেন, তেমনি শাহানা হানিফ প্রথম কোন সাউথ এশিয়ান যে নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কাউন্সিল পদে নির্বাচিত হলেন। ধন্যবাদ সুলতানুর রহমান। দর্শক, নিউ ইয়র্কের ডেমোক্রেট দলের প্রাইমারি নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতানুর রহমান। সরকারের দক্ষ পরিচালনাতে এই দেশ মধ্যম আয় উন্নীত হয়েছে, এমনকি মাথাপিছু আয়ে ছাড়িয়ে গেছে ভারতকেও। বুধবার সচিবালয়ে স্বাধীনতার 50 বছর উপলক্ষে 50টি বাংলা গানের গিটার মূর্ছনা আমাদের মুক্তি আমাদের স্বাধীনতা শীর্ষক সিডি উদ্বোধনের পর সাংবাদিকদের তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সামাজিক সূচক এবং মানবোন্নয়ন সূচকে ভারতকেও আমরা অনেক আগে অতিক্রম করেছি। সাম্প্রতিক সময়ে মাথাপিছু আয়ও আমরা ভারতকে অতিক্রম করতে সক্ষম হয়েছি। এই করোনার মধ্যে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। এগুলো বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের নেতৃত্বে এটি হয়েছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি অর্জন সম্ভবপর হয়েছে। রাজধানীর মিরপুর নারায়ণগঞ্জের কুমুদিনী বাগান ও কোম্পানি বাগান থেকে ঊর্ধ্বভাষীদের উচ্ছেদ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এসপিজিআরসি। বুধবার সংগঠনটির সাধারণ সম্পাদক শওকত আলী জানান, তাদের পুনর্বাসন এবং উচ্ছেদ বন্ধ করা না হলে জেনেভা ক্যাম্পে আত্মাহুতি সহ ভোটার আইডি কার্ড ফেরত দেবেন তারা। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযানে মিরপুর সেকশন 11-তে রাস্তা দখলের অভিযোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, যেখানে অবস্থানরত 1000 ঊর্ধ্বভাষী পরিবারের মানবেতর জীবনযাপন করছে বলে জানান শওকত আলী। রাজধানীর মুগদায় অভিযান চালিয়ে দুটি কিশোর গ্যাংয়ের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা থানা। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি বলেন, চান জাদু গ্রুপের 3 জন এবং ব্যান্ডেজ গ্রুপের 2 জনকে গ্রেপ্তার করা হয়। মতিঝিল এলাকায় দুটি কিশোর গ্যাং সক্রিয়। এই গ্রুপের কিশোর গ্যাংয়ের তালিকাভুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেছে। বুধবার বিকেলে ঢাকার গুলশান 2 এলাকার গোল চত্বরে এই মাস্ক বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গুলশান জোনের সহকারী উপ পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান ফিরোজ। সাধারণ মানুষকে মাস্ক পরতে আগ্রহী করে তুলতেই এই কর্মসূচি বলে জানান আয়োজকরা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক সম্প্রতি অটোমেটেড চালান সিস্টেম ACS সার্ভিসের উদ্বোধন করেছে। বেসরকারি খাতে এবি ব্যাংক প্রথম এই ব্যাংক হিসেবে এই সার্ভিস চালু করেছে, যা বাংলাদেশের ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে। বুধবার এই সেবা উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এবং এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এই সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ হুসাইন এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। দেশীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন ফ্রিজ কিনে 10 লাখ টাকা করে পেয়েছেন নীলফামারীর মুদি দোকানদার মাজেদুল ইসলাম এবং রাজবাড়ির দর্জি হানিফ সর্দার। ওয়ালটনের পক্ষে তাদের হাতে ওই চেক তুলে দেন অভিনেতা সাইমন সাদিক। ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে চলছে ওয়ালটনের মেগা ঈদ ফেস্টিভ্যাল। প্রতিষ্ঠানটি ডিজিটাল ক্যাম্পেইন সিজন 11-এর আওতায় মেগা ঈদ ফেস্টিভ্যালে ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ ও রাইস কুকার ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় সব সুবিধা। এছাড়াও পণ্য ভেদে আছে ফ্রি ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার সহ অসংখ্য সুবিধা।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে করোনার আরও একটি ভ্যারিয়েন্টের সন্ধান দিল বিজ্ঞানীরা। AY1 নামের এই নতুন ডেল্টা প্লাস ধরনটি প্রথমে ইউরোপে শনাক্ত করা হলেও এবার ভারতে মোট 22 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মহারাষ্ট্র, কেরালা এবং মধ্যপ্রদেশে এই নতুন ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও দেশটিতে আবারও কিছুটা বেড়েছে করোনার সংক্রমণ। একদিকে দেশটিতে 54,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 1,129 জনের। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 18 কোটি, আর 39 লাখ ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। এবারে নিউজ 24 স্পোর্টস। আসন্ন জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে 3 ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। টি20 সিরিজ থেকে ছুটি চাওয়ায় বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। আর 3 সংস্করণ মিলিয়ে দলের নতুন মুখ শামীম হোসেন। এছাড়াও জিম্বাবুয়েতে টেস্ট খেলবেন না মুস্তাফিজুর রহমান। বিস্তারিত রিপোর্টে। 2013 সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সফরের পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে 3 ফরম্যাটের জন্য আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। টি20 সিরিজে ছুটি চাওয়ায় বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে, তবে ওয়ানডে ও টেস্ট এই 2 ফরম্যাটে থাকছেন তিনি। ডোমেস্টিক ক্রিকেটে শাস্তি পাওয়া সাকিব আল হাসানকে পাওয়া যাবে 3 ফরম্যাটেই। 3 সংস্করণ মিলিয়ে দলের একমাত্র নতুন মুখ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী শামীম হোসেন। ওয়ানডে ও টেস্টে জায়গা করতে না পারলেও সাদা বলের ছোট সংস্করণে জায়গা করে নিয়েছেন শামীম। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করায় 3 বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান। এই সফরে সাদা পোশাকে দেখা যাবে না মুস্তাফিজকে, শুধুমাত্র ওয়ানডে ও টি20 খেলবেন কাটার মাস্টার। ওয়ানডে দলে জায়গা হয়নি সৌম্য সরকারের, তবে টি20 খেলতে দলের সঙ্গে যাবেন এই বাঁহাতি ওপেনার। টেস্ট দলের অধিনায়কত্ব করবেন মমিনুল হক, আর ওয়ানডে দলের দায়িত্বে থাকছেন তামিম ইকবাল। টি20 দলের অধিনায়ক মাহমুদুল্লাহ। জিম্বাবুয়েতে একটি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি20 খেলবে টাইগাররা। পূর্ণাঙ্গ এই সফরের সবকটি ম্যাচই হবে হারারেতে। করোনা ভাইরাসের কারণে দর্শক প্রবেশের অনুমতি থাকছে না মাঠে। আগামী 28 জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। সেখানে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে 1 দিন। আগামী 7 জুলাই টেস্টের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এদিকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে লিগের সুপার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ইবাদতের দারুণ বোলিং এর পর তারবিরের ঝড়ো ব্যাটিং এ মোহামেডানকে 7 উইকেটে হারিয়েছে ধানমন্ডির এই ক্লাবটি। মোহামেডানের দেয়া 134 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে 6 বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা। বিস্তারিত রিপোর্টে। ম্যাচ নির্বিঘ্নে সুপার লিগের সম্পন্ন করা সম্ভব হয়েছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের ম্যাচে টস জিতে মোহামেডানকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। ইনিংসের প্রথম ওভারেই মাজিদকে ফিরিয়ে তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন ইবাদত। আউট না দেওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা ইরফান শুক্কুর 17 রানে ফিরলেও শামসুর রহমানকে নিয়ে ম্যাচের হাল ধরেন পারভেজ ইমন। দুজনে মিলে গড়েন 61 রানের জুটি। 35 বলে 46 রান করে ইমনকে আফ্রিদি ফেরানোর পর দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদুল হাসান ও শুভাগত হোম। এরপর দারুণ ছন্দে ব্যাট করতে থাকা শুভকে 49 রানে থামিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন ইবাদত। পরবর্তীতে নাদিফ ইয়াসিনরা দ্রুত ফিরলে 9 উইকেটে 133 রানে থামে মোহামেডান। ব্রিলিয়ান্ট ক্যাচ সেখানে নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সৈকত আলীর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে ইমরুল কায়েসকে নিয়ে সে চাপ খুব ভালোভাবেই সামলে নেন আরেক ওপেনার মোহাম্মদ আশরাফুল। ইমরুল কায়েস 25 রান করে ফেরার পর আশরাফুলের ব্যাট থেকে আসে 38 রান। লং অফের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন। এরপর দলকে অনেকটা সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সোহান। উইকেটের অপর প্রান্তে রানের ঝড় তোলেন তানভীর হায়দার। শেষ পর্যন্ত সোহানের অপরাজিত 36 ও তানভীর হায়দারের 17 বলে 32 রানে ভর করে 7 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এবারে ফুটবলের খবর। ইউরোর এফ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মাঠে নামছে জার্মানি। দলটির প্রতিপক্ষ হাঙ্গেরি। এদিকে গ্রুপ পর্বের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ ফ্রান্স। আর ম্যাচ দুটোই শুরু হবে রাত 1টায়। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজনে। আর খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে। ধন্যবাদ সবাইকে।